আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে আবু সাইদ মারা যাওয়ার ঠিক ১ ঘন্টা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আবু সাইদ। জাস্ট ১ ঘন্টা আগে। ১ ঘন্টা আগে মারা যাওয়ার। ও মারা গেছে ধরো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ৮টা কত মিনিটে। ৭টার দিকে আমার সাথে ভিডিও কলে কথা বলছে আবু সাইদ। এবং সে বলছে যে ভাই আমি তো এই পুলিশকে মারছিলাম। পুলিশও আবার ওইখানে যে ছড়াগুলি মারছে। ওই যে যেটা রাবার বুলেট যেটাকে বলে এটা ছড়াগুলি। তার মানে তুমি দেখছো যে রিক্সা চালানোর যে বেয়ারিংটা দেখছো? এই বেয়ারিং এর ভেতরে কিছু এই ছোট, ছোট বলের মতো আছে। একটা বলকে ২ টুকরো করলে যতটুকু হবে একেকটা বুলেটে ছড়াগুলির বুলেটে অতটুকু বুলেট থাকে। তোমাকে দেখাতে পারি আমি ১ টা সেকেন্ড আমাকে সময় দাও। বুলেটটা দেখাই দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে যে আচ্ছা, মানে আমরা এখানে এই গিফট হিসেবে রাখা হয়। এইটা আচ্ছা, মানে সেম আচ্ছা, আচ্ছা, এই ধরনের বুলেট। এই আচ্ছা, ধরনের একটা বুলেটে তোমার প্রায় ২০ থেকে ২২ টা থাকে। এগুলো যদি তোমাকে মেরে দেওয়া হয়, যদি তুমি ৫ ফিটের ভিতরে থাকো, তাহলে তুমি মারা যাবা। ৫ ফিটের ভিতর হইলে। তো আরেকটা জিনিস এই যে, ধরো আমার মাথার এই যে এইখানে দেখো। হুম, গর্ত হয়েছিল, এখানে ছিল ৪ টা বুলেট ছিল এখানে। আচ্ছা, এগুলো আমি প্রায় দীর্ঘ ১৩ বছর আমার এখানেই ছিল। পরে এখানে অপারেশন করে বের করছি। তাইলে এখন তো মারা গেল। তো এখন আবু সাইদ কিন্তু আমাকে ৭ টার সময় ফোন দিছিল। ভিডিও কলে আচ্ছা, দেখাইলো। হ্যাঁ, ফোন দিয়া আচ্ছা, বলল যে, "ভাইয়া আমাকে তো পুলিশ ছড়া বুলেট মারছে। তো আমার এই যে বুকে-টুকে লাগছে। আর আমাকে আসলে মাইরা ফেলছে এই হাসনাত আব্দুল্লাহ। ও আমারে কিছুক্ষণ আচ্ছা। পরে ফাঁসিতে ঝুলাইয়া মারবে। ও আমারে গলায় দড়ি দিবে।" তো এই কথা তো আমার সাথে ভিডিও কলে বলছে। এখন আমি তোমাকে বললাম। এখন বিচার কি হবে? এখন হাসনাত আব্দুল্লাহ ঢাকাতে মিছিলে থাইকা সে যদি বলে যে হাসিনার সরকার শেখ হাসিনা গুলি করে মারছে বা হ্যাঁ, পুলিশের গুলিতে সে মারা গেছে। হাসনাত আব্দুল্লাহটা বিশ্বাস করলে আমারটা করবা না কেন ভাই? পয়েন্ট আছে, যুক্তি আছে কথায়। আইনে তাই কি তো? বলে? সাব্বির আইনে কি বলে? আইনে বলতেছে যে প্রয়োজনে ১০ জন অপরাধী মুক্তি হুম, পাবে। প্রয়োজনে হুম, ১০ জন অপরাধী মুক্তি পাবে কিন্তু একজন নিরপরাধীর শাস্তি হইতে পারবে না। তার মানে আচ্ছা, তুমি নিরপরাধী, তোমাকে শাস্তি না দেওয়ার জন্য যদি প্রয়োজন পড়ে তোমার শাস্তি হইতে পারবে না। তো সেই জায়গায় এখন দেখো ভিডিওগুলো YouTube এ এখনো আছে। তুমি নিজে খুঁজতে পাবা, আমি খুঁজতে পাবো। ডাউনলোড করে আমাদের সবার কাছে আছে। সবাই আচ্ছা, Facebook এ এগুলো দিছিলাম। আবু সাইদকে কি দেখছি ১ম এ আমরা? মারামারি করতেছে। ও একটা লাঠি নিয়ে পুলিশকে পিটাইতেছে। পুলিশও হুম, লাঠি নিয়ে মারামারি হচ্ছে। হুম, এরপরে দেখলাম যেই রাস্তায় যেই জায়গায় যে কেউ যাইয়া মেপে আসতে পারে। ১২০ হুম, ফিট দূরত্ব হবে এই রাস্তা। আচ্ছা, রাস্তার যেখানে পুলিশ আর ওরা যেখানে ১২০ ফিট। এই জায়গা থেকে হুম, গুলি হচ্ছে। হুম, এবং আবু সাইদকে গুলি করতেছে। আবু সাইদ ওখানে এভাবে হাত তুলে দাঁড়াইলো। ও বইসা পড়ছে। বইসা হুম, পড়ে এরপরে ও সাথে, সাথে হাইটা যাচ্ছে। কিন্তু তার হুম, আগে সে যখন পুলিশকে মারতেছিল, ওই সময়ের ভিডিও যদি দেখো তার মাথার এখান থেকে কিন্তু রক্ত ঝরছে। অবশ্যই পরিকল্পিত। তোমার এটা নাকি দুপুরে। এটা তো পত্রিকার রিপোর্ট, তাদের রিপোর্ট যে হুম, দুপুর বেলা এবং তোমার টিভিতে যখন লাইভ করতেছিল এইটা, হুম, তখনকার কথা দিনের ২ টার সময়। আর সে কিভাবে রাতের ২ টার সময় সে যেখানে পড়ছে সেখান থেকে হসপিটালের দূরত্ব ছিল নাকি ১০ মিনিটের দূরত্ব। তাহলে চিন্তা ৬.৫ করা ঘন্টা যায়। কেন লাগলো? হ্যাঁ, ব্লিডিং করার সময় হাসনাত আব্দুল্লাহ যাওয়া পর্যন্ত বইসা ছিল। হাসনাত আব্দুল্লাহ যায়া আরো ভালো করে থেতলায়া মারছে ওরে। তো হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য দিতে পারলে আমিও তো সাক্ষী না ভাই। আমিও তো সাক্ষ্য দিচ্ছি। তুমি আমাকে কি করবা? তুমি আমারে সাক্ষ্য দেওয়ার সময় আমার এক বন্ধু ছিল। একটা মজার কথা বলি তোমারে। আমার হ্যাঁ, এক হ্যাঁ, বন্ধু বল। ছিল, নাম ছিল হানি। হুম, আর ও ছিল ইবলিশের যদি কোন প্রজন্ম থাকে, ও সব প্রজন্মেরও সেরা। তো তখন ছোট, ছোট এটা ৯০ সালের কথা বলতেছি আমরা। ওরে সবাই ধরলাম যে, "তুই আপডেট। আমাদের আজকে চা খাওয়াবি।" তো ও বলে যে, "চা খাওয়ামু? দোস্ত আমার কাছে পয়সা নাই।" আরে পয়সা আচ্ছা, নাই তোর কাছে? এখন বন্ধু-বান্ধব হাতাইয়া তো দেখলাম আসলে পয়সা নাই তার কাছে। এখন দেখা যায় যে লুঙ্গির কোছায় তার ৳২০ ইয়ে করা। ওইটা ধরলাম। তোর কাছে টাকা আছে তুই চা খাওয়াবি না?" এ বলে যে, "ভাই এটা আমার আম্মা দিছে বাজার করার জন্য। বিশ্বাস হয় না? চল মসজিদে চল। মসজিদ ধইরা বলবি।" আচ্ছা, ও ভালো করে মসজিদে যায়া মসজিদের দেওয়াল ধইরা কইতেছে যে, "ভাই আমি মসজিদের দেওয়াল ধইরা শপথ করতেছি এই টাকা আমার আম্মাই দিছে।" দিয়ে এটা ২ দিন পরে বললাম, "আচ্ছা তুই ঐদিন আমাদের থেকে পরে চাটা খাইয়া গেলি কে? তুই তো বাজার করলি না। ঘটনা কি?" কয়, "আরে বেটা তোদের কাছ থেকে ৳২০ বাঁচাইছি। কিসের আমার আম্মা দিছে? তুই মসজিদ ধরলি যে?" কয়, "আমি কি অজু করছিলাম?" এবার বুঝছো? তো এখন বুঝতে ওখানে পারছি। তোমার এটা লাল কাপড় দিয়া বাইন্দা এটা জিনিস নিয়ে গেছে, নিয়ে দেখেছে এটা আপনার কোরআন শরীফ। এখন আমি কেমনে জানি এটার ভিতরে কোরআন শরীফ নাকি বাইবেল? না অন্য কোন গল্পের বই। তাই আমি ধরে বলব যা, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। টাকাই দিছে। বইলা দিব আমি। হ্যাঁ, ফুল কারণ ডিজাইন, ফুল এই ডিজাইন। যে তা না হইলে এখন ওর লাশ পোস্টমর্টেম করো।
পোস্টমর্টেম করে বাংলাদেশে করে না, বাংলাদেশে এখনো ফেসিস্টের দোসররা আছে হসপিটালে, হয়তো অন্য কিছু করবো, ওই লাশ সিঙ্গাপুর পাঠাই দাও, ওখান থেকে চলে আসুক, ঠিক হ্যাঁ। আছে না? যখন মেয়েটার লাশও পাঠাও সিঙ্গাপুরে, টেস্ট করে দিবে যে গুলিতে মরছে নাকি মাথার পেছনে আঘাত করছে। তাহলে মাথার পিছনে আঘাতটা করলো কি? পুলিশ তো সামনে ছিল। এখন ঘটনা হচ্ছে হত্যাকাণ্ডটা ওনারা নিজেরাই ঘটাইতেছে, শুধু এটা বন্ধ করবে কিভাবে উনি বলো না? ঘটাইতেছে তো ওনারা, ওনারা নিজেরাই মাইরা, ওনারা কি বন্ধ করাবে রে ভাই? হ্যাঁ। এখন এই হত্যাকাণ্ডের দায় যদি কারো না কারো উপর না চাপায় তাহলে কিভাবে? এখন ঘটনা 5ই আগস্টের আগ পর্যন্ত যা মারছে সব শেখ হাসিনা মারছে, ওয়েল এন্ড গুড। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা মারা যাইতেছে, কেউ যদি বিয়েতে রাজি না হইয়া আত্মহত্যা করে সেটার দায় দিতে হবে তাদের। এতদিন বলা হয়েছে যত মৌলবাদীদের উত্থান বা মৌলবাদ, জঙ্গিবাদ, এটা আওয়ামী লীগের টিভি নাটকের একটা অংশ বললো। ওই যে তোমার ঢাকাতে একটা ইয়েতে যে এরা অ্যাটাক করছিল, পরে যে মেরে ফেললো আর হলি আর্টিজানের ঘটনা, সেইটাও নাকি আওয়ামী লীগের নাটক। এখন একটা মজার জিনিস জানো, গত 2 দিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রচারবহুল পত্রিকা দ্য ডন, ডন পত্রিকাতে ব্যানার হেড দিয়ে একটা নিউজ আসছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন। বাংলাদেশ থেকে নাকি এখন পর্যন্ত পাকিস্তানে যাইয়া জঙ্গিবাদের জন্য মাতন করতেছে বাঙালিরা। এবং অলরেডি হ্যাঁ। তুমি মনে হয় 7-15 দিন আগে জানো যে একজন আর্মির সাথে সেনাবাহিনীর সাথে মার্ডার হয়েছে, সেনাবাহিনী গুলি করে মারছে। তাদের পত্রিকা ডন যদি বলে যে বাংলাদেশ হচ্ছে যে আখড়া, পাইপলাইনটা গেছে পাকিস্তান পর্যন্ত, তাইলে এখন কি বলবে? ওনাদের আব্বুরাই তো বলতেছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া, আমি আর তুমি বলতে হচ্ছে না তো। আর বাংলাদেশ যে জঙ্গিবাদের এখন আখড়া না বা আখড়া, এটা তো আমরা সবাই জানি। কি হারে মন্দির ভাঙা হচ্ছে, কি হারে তোমার ইয়ে ভাঙা হচ্ছে, এগুলি কি আমরা দেখতেছি না? ওইখানে ঘটনা হচ্ছে 5 বার কিন্তু তফসিল ঘোষণা হয়েছিল, 5 বারই বাতিল হয়েছে। এরপরে হইলো কি, ওই যে একটা সেনা সমর্থিত সরকার আসছিল, ওরা এসে কি করলো, তখন গত 5 বছরের দুর্নীতিতে সরকার টপাটপ একজন তোলা শুরু করলো। তারেক জিয়া কেন এটা করলো? এখন দেখো, এরা মনে করছে এইটা করে যদি যেভাবে হোক না জঙ্গি গোষ্ঠীর হাতে যাক আর যার নাম যাক, সরকার যদি পতন হয়, তাইলে ওদেরও হিসাব ছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিবে। ওদের হিসাবে ছিল যে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, দুর্নীতি দেয়, সমস্ত আওয়ামী লীগ নেতাগুলো ঢুকে যাবে জেলে। 3 মাসের ভেতরে যদি ইলেকশন হয়, তাহলে সালার 280 আসন নিয়ে তো বিএনপি আসবে ক্ষমতায়। থিওরি কিন্তু এইভাবে। 5 বছরের দুর্নীতির কারণে যদি তাদের 50 জন যায় জেলে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে কতগুলা জেলে যাবে হিসাব আছে? আওয়ামী লীগ তো নাই আর, সব সাফা হয়ে যাবে। এই থিওরি করতে তারা ভাবছে যে 3 মাসের ভিতরে ইলেকশন হয়ে যাবে, আমরা তো রাজা। তারা এটা বুঝে নাই যে ভাইয়া, তুমি যেই সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছ, সেই সাপ কিন্তু ফোনা তুলে আছে তোমাকে কামড় দিতে। জামাত করছে কি এখানে দেখো, জামাত বললো যে ভাইয়া আপনি আমাদের একমাত্র নেতা, মানে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পরে যদি পৃথিবীতে আর কোনো মুসলমান থাকে আপনি একক নেতা। এটা দিয়ে ভাইয়া তো খুশি হয়ে গেল। ভাইয়ার দলের কর্মীরা বললো যে ভাইয়া, সারা বাংলাদেশের বাজার ঘাট, রাস্তাঘাট সব তো এতদিন আওয়ামী লীগ খাইছে, আপনারা 17 বছর এত কিছু করলেন, কিছু খাইতে না, চলেন আমরা সব দখল করি। এখন ওনারা করছে, ওই একটা গ্রামের কথা আছে যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। আমাদের তারেক ভাইয়ার লোকজন, ওনারা তো মিছিল সহকারে, তারেক ভাই কথা দিলাম বাজারের চান্দা আমরা নিব, ওনারা গেল চান্দা নিতে। আর জামাত কি করছে, ওরা পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো, ভিডিও লাইভে আবার, যে দেখেন দেখেন বিএমপি করতেছে কি, দিল তো 12টা বাজাইয়া। তো এখন আমাদের এই তারেক ভাই বুঝতেছেন যে হ্যাঁ, আমরা তো বলি মুক্তিযোদ্ধার দল, আমরা একটু ডানপন্থী, একটু বামপন্থী, একটু মুক্তিযোদ্ধা, এইভাবে হইলে মনে হয় চলবে না। কারণ হচ্ছে যে আমরা যদি বেশি ডানের দিকে যাই, তো আমাদের বাপ আছে জামাত ইসলাম, ওরা আমাদের খাইয়া দিও। আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা তো হইতে পারতেছি না আমরা, এদিকে কোন না। সুতরাং উনি এক চিমটি করে সব নিচ্ছেন। এবং দেখবা উনি এই অল্প কিছুদিনের ভিতরে কি বলবে জানো, যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অবদান আছে ওনাদেরকে ছোট করবেন না প্লিজ। শেখ মুজিবুর রহমান, জিয়র রহমান, ওনাদের সকলের অবদান আছে, এইভাবে 4-5 জনের নাম নিয়েও বলবে। কারণ হচ্ছে যে ওনাদের এখন হিসাব আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক, 40% ভোট ব্যাংকটা দরকার তাদের, মুক্তিযুদ্ধ। কারণ হচ্ছে এখন দেখো, তোমার আরেকটা কথা বলি ভাইয়া, এরা এতদিন কি বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খাইছে নাকি, জয় বাংলা বেচা খাইছে। 75-এর 15ই আগস্টের পরে 96 পর্যন্ত তো জয় বাংলার লোক ছিল না, তখন আপনারা ডাক্তার দেন না কেন, মুক্তিযুদ্ধ বলেন নাই কেন? এখনো তো জয় বাংলা বা মুক্তিযুদ্ধের কথা বলার মতো কেউ নেই, যেই বলে তার জুতার মালা দেন। এখন মুক্তিযুদ্ধ আপনারা ওন করেন নাই কেন? জিয়র রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা বই বের হয়েছিল 400 কত পাতার, সেইখানেও লেখা আছে যে শেখ মুজিবুর রহমানকে ঘোষক। কই সেদিন তো জিয়র রহমানের সাইন আছে ওই বইতে, জিয়র রহমান বাধা দিলেন না কেন?
আর জিয়া রহমান যদি 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, জিয়া রহমান নাকি 27 তারিখে ঘোষণা দিছে স্বাধীনতার হুম। ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 26 তারিখে কেন স্বাধীনতা দিবস পালিত হয়? এবং উনি যদি ঘোষণা দিয়ে থাকেন, কে? জিয়া রহমান সাহেব যদি ঘোষণা দিয়ে থাকেন উনি মুক্তিযোদ্ধা, এতে আমার কোনো সন্দেহ নাই। কমান্ডার উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর হাতে দেওয়া খেতাব, আমার কোনো সন্দেহ নাই, হ্যাঁ। আপত্তি নেই, দ্বিমত পোষণ করি না, ঠিকই আছে। কিন্তু কত হচ্ছে যে 26 তারিখ সকালবেলা বিবিসির যে নিউজ এখনো পাবা ইউটিউবে ঘুরলে, বিবিসির কাছেই জানতে চান, নিউ ইয়র্ক টাইমস এর কাছে জানতে চান, সেইখানে কেন বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? সেদিন কেন বলা হলো? হ্যাঁ, তারা কি আমার আপনার মতো পাগল? ওনার আগে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান, সন্দীপের একজন লোক, উনি ঘোষণা দিয়েছেন, আচ্ছা। আওয়ামী লীগ করতেন, উনি ঘোষণা দিয়েছেন। পরে যায় জিয়া রহমানকে ধরে আনা হইল। কেন ধরে আনা হইলে? এই জন্য যে উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন ওই সময়, উনি একজন সেনা কর্মকর্তা যখন বলবে, তখন বাঙালি আরো সেনা কর্মকর্তা ছিল না, বাঙালিরা কেউ কিন্তু মেজর জেনারেল ছিল না, মেজর ছিল না, সৈনিক ছিল সাধারণ। তো জিয়া রহমান বললো ওই সৈনিকগুলো ওনার পেছনে আসবে, এটা আমাদের লাভ ছিল, প্রফিট হয়েছে ওনার দাওয়াতে, এটা আমরা অস্বীকার করি না যে উনি কিছু করেন না। উনি ওই দিন ওইটা বলাতে আমাদের লাভ হয়েছে, ইপিআর টিপিআর সব বেড়ে আসছে, যেটা আমাদের সেনাবাহিনীতে বিদ্রোহ করছে। এইখানে আমি কোনো দ্বিমত পোষণ করি না আসলে ওই বাকিদের মতন, যে না উনি রাজাকার, না না না, আমি ওই জায়গায় যেতে চাই না। উনি রাজাকার ছিলেন আপনি কিভাবে বলেন? উনি রাজাকার থাকলে শেখ মুজিব ফাঁসি দিয়ে দিত। যার যার সম্মান তারা তারা অতটুকু দিতে হবে। জিনিস কি জানো, এই ঢাকার শহর এখন যে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, সে বলে যে আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী। তার কারণ কি 1971 সালের পরে মিরপুরে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ গণহত্যা চালাইছিল মিরপুরে। খোঁজ নিয়ে দেখো 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরও আরো 2 মাস লাগছে মিরপুর স্বাধীন করতে, বাংলাদেশের ভিতরের ভূখণ্ড। মানে বিহারিরা ওইখানে ক্যাম্প করে ওখান থেকে গোলাগুলি করতো আমাদের সাথে। তোমার গণহত্যা চালাবে না ভাই, মারবে না তোমারে, দেশ স্বাধীন সব গেছে, তোমরা ওখানে গুন্ডামি করবা, তো গুন্ডারে মারতে কি সমস্যা আছে কোনো? আর হিসাবে তো ওই এরিয়া পুরাটাকে বুলডোজার দিয়া ঘুরাইয়া দেওয়া উচিত। বাংলাদেশের বাঙালি, এই যে বাংলাদেশের যেসব বিহারি সেগুলো সবগুলোর বাইন্দা নিয়া, ওই যে তোমার ইয়েতে কোন জায়গায় জানি রোহিঙ্গা ক্যাম্প একটা করছে না, চিটাঙ্গের বাইরে সুবর্ণচরণ ওইখানে আইল্যান্ড, ওখানের ভিতরে রাখবে, রিলিফ টিলিফ সব ওখানে যাবে। ওদের খাওয়া দাওয়ার তো কোনো কাম করে না, সারা চুরি চাটামি করে। তোরা ওখানে থাক, ওখানে খাওয়া দাওয়া কর, চতুর্দিকে পানি, কোথাও যাই থাকতি না, তোদের সব দিব, বসায়া খাওয়াবো, চতুর্দিকে বিলের ভিতরে তোরা থাক, খাওয়ার দাওয়ার তো সব আমরা এমন দিতে অন্য দুমো। আর রোহিঙ্গাদেরকে যেমন কক্সবাজারের ভেতরে রাখছে, এগুলোরও বের করে নিয়ে আসতে হবে সব, শহর জনপদ খালি করতে হবে। আমরা হঠাৎ করে বাংলাদেশে অ্যান্টি লিবারেশন শক্তি হিসেবে চিহ্নিত একটি গোষ্ঠী ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি IBCCI এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন, যা দুদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম, এবং ইন্ডিয়ান যত শিল্প গোষ্ঠী আছে সবগুলোকে বের করে দেওয়া হচ্ছে। এখন তুমি একটা জিনিস, বাংলাদেশের